চেয়ারের উপরে হাত পা চোখ বাঁধা অবস্থায় অপু। চোখের কাপড়টা টান দিয়ে খুলতেই অপু চমকে উঠল। সামনে দাঁড়িয়ে আছে তার স্ত্রী, আর স্ত্রীকে পেছন থেকে আদর করছে অপরিচিত এক যুবক। এমন দৃশ্য দেখে অপু চিৎকার করে বলে উঠল, না ইভা, না, তুমি এমনটা করতে পারো না। ইভা জানতে চাইল, কেন পারি না? কারণ তুমি আমার স্ত্রী। তোমার শরীরে কোনো পরপুরুষ হাত দেবে এটা আমি মানতে পারছি না। ইভা অপুর কথা শুনে হাহা করে হাসতে লাগলো। অপু এবার হুঙ্কার ছেড়ে ওই লোকটিকে বলল, খবরদার, তুই আমার স্ত্রীর গায়ে হাত দিবি না, আমি তোর হাত ভেঙে ফেলবো। লোকটি অপুর দিকে চেয়ে হাসতে হাসতে আবারও ইভার শরীরে হাত দিতে লাগলো। অপু আবারও জোরে চিৎকার করতে লাগলো। ইভার চোখের পানি ছলছল করছে। লোকটি তখন ইভার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিচ্ছে। অপু গলা কাটা মুরগির মতো ছটফট করছে আর বারবার লোকটিকে হুমকি দিচ্ছে। ইভা মলিন একটা হাসি দিয়ে বলল, কষ্ট হচ্ছে তোর? খুব কষ্ট হচ্ছে তাই না? ইভা, সত্যি আমার কষ্ট হচ্ছে। আমি স্বীকার করছি তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু তোমার সামনে আমি কোনো মেয়ের গায়ে হাত দেইনি। আমার সামনে তোমার শরীরে কেউ হাত দিচ্ছে, তা আমি সহ্য করতে পারছি না। ইভা লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আস্তে আস্তে অপুর সামনে এগিয়ে আসলো। সামনে এসে চেয়ারের উপর পা তুলে বলল, আমার সামনে তুই মেয়ে মানুষের শরীরে হাত দিয়েছিস, কিন্তু আমি সহ্য করেছি। একটু মনে করে দেখতো তোর মনে পড়ে কিনা। ভাবি, আমার চোখে তো ময়লা পড়েছে। ইমা বলল, হ্যাঁ ভাই, চোখটা খুব ব্যথা করছে, একটু ময়লা তুলে দিন না। ভাবি তোকে আপন মনে করে তোকে ময়লা তুলে দিতে বলেছিল, কিন্তু তোর নজর ছিল খারাপ। তুই ভাবিকে এমন ভাবে টাচ করে ময়লা তুলছিলি, আমি দূরে দাঁড়িয়ে দেখে বুঝেছি বারবার ভাবির দিকে কামনার চোখে তাকাচ্ছিস। তুই ভাবির চোখে ফু দিয়ে ময়লা তুলছিলি, কিন্তু তোর নজরে ছিল ভিন্ন কিছু। সেদিন রাতে তুই চুপি চুপি রুম থেকে বের হয়ে চতুর্দিকে তাকিয়ে ভাবির রুমে প্রবেশ করেছিলি। ভাবি তোর দেওয়া ঘুমের ঔষধ মেশানো কক্ষে বেহুশ হয়ে ঘুমোচ্ছিল। আস্তে আস্তে তুই ভাবির বিছানার উপর উঠে পড়লি। আর বলতে পারছি না, তারপর যে দৃশ্য আমি নিজের চোখে দেখেছি, তারপরও তুই বলবি তুই অন্য কোনো নারীর গায়ে আমার সামনে হাত দিসনি। আমি ভুল করেছি, আমি মহা অন্যায় করেছি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আরে সেদিন তো দেখেও না দেখার ভান করে তোকে ক্ষমা করে দিয়েছিলাম, কারণ বিষয়টা যদি ভাই আর আমার বাবা জানতে পারে তাহলে তোকে খুন করে ফেলবে, সংসারে অশান্তি সৃষ্টি হবে। তাই আমার প্রবাসী ভাইয়ের মুখের দিকে চেয়ে তোকে মাফ করে দিয়েছিলাম। কিন্তু কথায় তো আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তোর অবস্থা হলো তাই। তারপর তুই যা করলি তা তো আরো জঘন্য কাজ। তারপর আমি কি করেছি তোর যখন মনে পড়ছে না, তখন আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। একদিন সকালবেলায় আমি রুম থেকে বের হতেই দেখলাম আমাদের কাজের মেয়ে ময়না দৌড়ে বেসিনে এসে বমি করছে। আমার পাশে এসে দাঁড়াতেই ময়না আমাকে দেখে চমকে গেল। আমি জানতে চাইলাম কি হয়েছে। ময়না বলল কিছু হয়নি বলেই দৌড়েও রুমের দিকে চলে গেল। আমার মনের মধ্যে কেমন জানি একটা কামড় মারলো। হঠাৎ বমি করছে কেন? শরীর খারাপ, ওর তো চিকিৎসা দরকার। ভাবতে ভাবতে রুমের দিকে চলে গেলাম। দরজার পাশে এসে পর্দা ফাঁকা করে ভেতরে উকি মারতেই আমি শুনতে পেলাম ময়না কান্না করতে করতে কাকে যেন ফোনে বলছে, তুই তাড়াতাড়ি আমাকে একটা বুদ্ধি দে, আমার পেটে মনে হয় বাচ্চা চলে এসেছে, আমি বারবার বমি করছি। ওর মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম। অবিবাহিত মেয়ের কিভাবে বাচ্চা গর্ভে আসলো, এই প্রশ্নটা আমার মনে জাগলো। দৌড়ে ওর রুমের ভেতরে ঢুকে পড়লাম। ওর সামনে এসে দাঁড়াতেই ময়না চমকে ওঠে। কলটা কেটে দিয়ে আমাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। আমি জানতে চাইলাম, সত্যি করে বল তুই গর্ভবতী কিভাবে হয়েছিস, তোর গর্ভের সন্তানের বাবাকে? ময়না কান্না করতে লাগলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলছে না। আমি আবারও জানতে চাইলাম, সত্যি করে বল তোর গর্ভের সন্তানের বাবাকে? আমার ধমক খেয়ে ময়না আমতা আমতা করে বলল, ও অপু ভাই। কথাটি শোনা মাত্র আমি আকাশ থেকে পড়লাম। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু একটা মেয়ে যে কখনো গর্ভের সন্তান নিয়ে মিথ্যা কথা বলতে পারে না, তার চোখের পানি যে কখনো মিথ্যা হতে পারে না, সেটা ভেবেই বিশ্বাস করে নিলাম। জানতে চাইলাম কিভাবে হয়েছে। তুই ওকে ফুসলিয়ে ভয়ভীতি দেখিয়ে রাতের আধারে প্রতি রাতে ওর সাথে শারীরিক মেলামেশা করার ফলেই ময়না গর্ভবতী হয়ে পড়ে। কথাগুলো বলছিল আর ময়না কান্না করছিল। তোর মনে পড়ে তুই হাত পা ধরে আমার কাছে ক্ষমা চেয়েছিলি। তোর মিথ্যা নাটক আর মিথ্যা চোখের পানি দেখে আমি নিজের মনকে শক্ত করে রাখতে পারিনি। আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু সেটা ছিল আমার জীবনের সবচেয়ে চরম ভুল। ময়নার বাচ্চা অ্যাবর্শন করে নষ্ট করে ওকে কিছু টাকা দিয়ে ওকে গ্রামের বাড়িতে পাঠিয়ে ঘটনাটা ধামাচাপা দিয়ে দেই। আমি বিবেকের কাঠগড়ায় দাঁড়াই। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল। তোর কারণে অনেক বড় একটা পাপ করেছিলাম, আর তোর মতো জঘন্য মানুষকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। ভেবেছিলাম তুই ভালো হয়ে যাবি, কিন্তু কথায় আছে না, কয়লা ধুলেও ময়লা যায় না। আমি তো তোমার কাছে ক্ষমা চাইলাম, তারপরও তুমি এই পুরনো দিনের কথাগুলো বলে আমাকে কেন কষ্ট দিচ্ছ? তুই আমার বোনটাকে কেন নষ্ট করলি? আমি ভুল করেছি, বারবার ভুল করেছি বললেই কি তোকে এবার আমি ক্ষমা করে দিব? তোকে অনেক কষ্ট করে অনেক খোঁজাখুঁজির পর আজ এখানে ধরে নিয়ে এসেছি। তোকে প্রথমে একটু ট্রেইলার দেখালাম, এখনো ফুল সিনেমা দেখা বাকি। তোর সামনে ওই ছেলেটার সাথে আমি শারীরিক সম্পর্ক করব না। তুমি এমনটা করতে পারো না। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি অনেক ভালো একটা মেয়ে। আমি পারি আর না পারি সেটা পরের কথা। তুই কিভাবে পারলি আমার বোনটার জীবনটা নষ্ট করতে? মনে পড়ে তুই আমার আদরের বোনটার সাথে কি করেছিস? একটু মনে করে দেখতো। একদিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার আদরের ছোট বোন লুবাবা বাসা
বাসার সামনে এসে কলিং বেল চাপলো। আমি সেদিন বাসায় ছিলাম না, তুই বাসায় ছিলি। তুই দরজা খুলে দিলি। আমার বোনটা বাসার ভেতরে প্রবেশ করলো। ওর ভেজা শরীর দেখে তোর মনের মধ্যে কামনা বাসনা জাগ্রত হলো। আমাদের আদরের বোনটা তোর হাব ভাব দেখে কিছুটা ভয় পেয়ে তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে চলে গেল, কিন্তু তোর মনে শয়তানি বুদ্ধি কাজ করলো। তুই আস্তে আস্তে ওয়াশরুমের সামনে চলে গেলি। লুবানা ওয়াশরুমের ভেতরে ঢুকতেই দরজা আটকিয়ে দিতে যাবে, তুই এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে গেলি। লুবানা প্রচন্ড ভয় পেয়ে গেল, কাপা কাপা গলায় বলল, দুলা ভাই, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি কিন্তু চিৎকার দিয়ে আপুকে ডাকবো। তুই ওর দিকে কামনার চোখে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে বললি, তোমার আপা বাসায় নেই, চলো দুজনে বেডরুমে যাই, তোমার শীতল শরীরটা গরম করে দেই। তোর কথা শুনে আমার বোন বুঝতে পারলো তুই কি বলতে চাচ্ছিস, তাই দুহাত জোর করে কাঁদো কাঁদো গলায় অনুনয় বিনয় করে বলল, প্লিজ দুলা ভাই, আপনি আমার সর্বনাশ করবেন না, আমি এক্ষুনি বাসায় চলে যাচ্ছি, আপনি আমাকে যেতে দিন। কিন্তু তুই ওর আকতি মিনতি শুনলি না। লুবানাকে জোর করে ধরে টানতে টানতে ওয়াশরুম থেকে বের করে নিয়ে বেডরুমের দিকে চলে গেলি। আমার বোনটাকে শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস। ওকে রক্তাক্ত অবস্থায় দেখে ভয় তুই সেদিন পালিয়ে গেছিলি। আজ 3 বছর পর আমি তোকে খুঁজে পেয়েছি। অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, আমার জন্য কি তোর কষ্ট হয়নি? বিশ্বাস করো জান, তোমার জন্য আমার খুব কষ্ট হয়েছে। একদম নাটক করবি না। আমি তোকে ভালোবাসতাম, তুই আমাকে কোনোদিনই ভালোবাসিসনি। আমাকে 9-6 বুঝিয়ে অনেকবার আমার বাবার সম্পত্তি তুই বিক্রি করেছিস। আমি কিচ্ছু বলিনি। তোকে ভালোবেসেছি বলে তোর অনেক অপরাধ আমি ক্ষমা করেছি। তুমি কি ভুলে গেছো? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। আমি একটা ভুল করেছিলাম, সেজন্য তোমার কাছ থেকে দূরে পালিয়েছিলাম। তোমার জন্য আমার মন কেঁদেছে। সত্যি তুই আমাকে ভালোবাসিস? অনেক ভালোবাসি জান। আমাকে যদি ভালোবেসে থাকিস তাহলে আমার ছোট বোনটাকে কেন ভালোবাসতি না? আমার ছোট বোনটা কেন তোর কারণে আগুনে পুড়ে মারা গেল? আজ আমিও তোকে আগুনে পুড়িয়ে মারবো। সাইফুল, গ্যাসের সিলিন্ডারটা নিয়ে এসো। সাইফুল গ্যাসের সিলিন্ডার নিয়ে সামনে আসলো, অপুর সামনে রাখলো। প্রচন্ড ভয় পেয়ে গেল। কান্না করতে করতে ইভার কাছে ক্ষমা চাইতে লাগলো। ইভা চিৎকার দিয়ে বলল, আমার বোন এই গ্যাসের সিলিন্ডার লিক করে সমস্ত ঘরে গ্যাস ছড়িয়ে দিয়েছিল। তারপর একটা ম্যাচের কাঠি জ্বালাতেই পুড়ে ছাই হয়ে গেছে। আমিও তোকে আজকে পুড়িয়ে ছাই করব। এই সমস্ত রুমে এখন এই গ্যাস ছেড়ে দিব। তারপর মাত্র একটা ম্যাচের কাঠি। প্লিজ ইভা, তুমি আমাকে মেরো না। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। তুমি কেন ভুলে যাচ্ছ? আমি তোমাকে অনেকটা ভালোবাসি। চুপ, একদম চুপ। নাটক অনেক হয়েছে। দর্শক তোর নাটক দেখতে দেখতে বিরক্ত। এবার অবজা। সাইফুল, গ্যাসের লাইনটা খুলে দাও। সাইফুল গ্যাসের লাইনটা খুলে দিল। অপু অবস্থা বেগতিক দেখে কান্না করতে করতে অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, বিশ্বাস যদি একবার ভেঙে যায়, বিশ্বাস কখনো জোড়া লাগানো যায় না। হয়তো ইভার বিশ্বাস যেভাবে ভেঙেছে, সেই বিশ্বাস ইভার জোড়া লাগাতে পারবে না। কিন্তু আপনাদের কি মনে হয়, ইভা কি সত্যি অপুকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবে? আপনারা কি চান মন্তব্য করে জানিয়ে দিন। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল, চিত্রগ্রহণ ইফতি হুসাইন। ধন্যবাদ।